চার্লি চ্যাপলিনকে নিয়ে পাঠের ক্ষেত্রে অন্যতম সেরা একটা বই হচ্ছে চ্যাপলিন ও তৎকালীন মার্কিন সমাজ, গৌতম ভদ্রের। অনেক তথ্য পাওয়া গেছে এখানে। আমরা আজকে এখান থেকে কিছু পাঠ করতে চাই। বইটি আমি পেয়েছি বাংলাদেশের চলচ্চিত্র সংসদ কর্মী সুশীল সূত্রধরের লাইব্রেরি থেকে, এবং বইটি সহজে এখন পাওয়া যাচ্ছে কি না জানেন, অনেকেই পাচ্ছেন, অনেকেই বইটা পড়তে যাচ্ছেন। এখান থেকে কিছু পড়ছি আমি। প্রথমত, চ্যাপলিন তার সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। তার ছবি আবেদন নিছক কতগুলো বুদ্ধিজীবী দর্শকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ব্যাপক জনগণের কাছে তার আবেদন একটি স্তরে গ্রহণীয় হয়েছিল। কতগুলো তথ্য এ প্রসঙ্গে হাজির করা যেতে পারে। কয়েক বছর আগেকার একটি সমীক্ষা অনুযায়ী দেখা যায় যে গড়পড়তা হিসাব অনুযায়ী চ্যাপলিনের প্রত্যেকটি ছবি প্রায় 350 লক্ষ লোক দেখেছে। 1914 থেকে 20 সাল পর্যন্ত নিউ ইয়র্কের ক্রিস্টাল হল চ্যাপলিনের ছবি ছাড়া আর কিছুই দেখায়নি। চ্যাপলিনের ব্যবসায়িক সাফল্যের অন্যতম পরিসংখ্যান তথ্য হল ছবির জগতে তাঁর আয়। 1913 সালে ফ্রেড কর্নোর দলের সঙ্গে অভিনেতা হিসেবে সাপ্তাহিক $50, ম্যাক সিনেটের সঙ্গে পরবর্তীতে $175, এভাবে করে করে ফার্স্ট ন্যাশনালের সঙ্গে 18 মাসের জন্য $1 লক্ষ চুক্তি তার হয়েছিল। তার বার্ষিক গড়পড়তা আয়ের পরিমাণ ছিল $6,67,000 প্রায়। তো মানে চ্যাপলিনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে চলচ্চিত্রের ব্যবসা এবং সেখানে সাফল্য এবং মানুষের কাছে তার কথা পৌঁছে দেওয়ার জন্য যে সুযোগটা দরকার ছিল সেটা চ্যাপলিন পেয়েছিলেন এবং তিনি পুরোটা কাজে লাগাতে পেরেছিলেন। চ্যাপলিনের শিল্পকর্ম বিকশিত হয়েছিল আমেরিকান সমাজের এক উত্তরণের পর্যায়ে, ছবির শিল্প জগতের অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে। ঐতিহ্য, সমাজ ও ইতিহাস পরিবর্তনের তাগিদেই চ্যাপলিনের প্রতিভায় ফুলে ফলে বিকশিত হয়। এবার তাই আমরা আমেরিকার অর্থনীতি ও সমাজের বিকাশ সম্বন্ধে অনুসন্ধান চালাতে পারি। মানে মার্কিন সমাজের সে সময়কার অবস্থা এবং তার সাথে মিলিয়ে চার্লি চ্যাপলিন পাঠ করার একটা চেষ্টা হয়েছে এই বইতে। এখানে কিছু কথা আছে যেটা শুধুমাত্র চার্লি চ্যাপলিনের ব্যাপারেই নয়, এটা হলিউডের উত্থানের ইতিহাস এগুলো নিয়েও কথা বলেছে। আপনি অধ্যায়গুলোর নাম দেখলেই বুঝতে পারবেন। একটা হচ্ছে আমেরিকার একচেটিয়া শিল্পের বিকাশ, হলিউড, রাষ্ট্র ও রাজনীতি, এরকম অনেকগুলো ভালো তথ্য আছে। হলিউডের শিল্প জগৎ, এরকম অনেকগুলো কথা আছে এখানে। একটা জায়গা আছে, সিনেমার জনপ্রিয়তা প্রথম মহাযুদ্ধের সময় উত্তরোত্তর বাড়তে থাকে। শ্রমিক ও গরিবদের ঘর ছাড়িয়ে 1914 সালের পর থেকে সচ্ছল মধ্যবিত্ত লোকেরাও সিনেমার প্রতি আকৃষ্ট হতে থাকে। 1914 সালে সপ্তাহে 40 লক্ষ লোক সিনেমা দেখতে থাকে। সিনেমা যাতে ওঠে। 1914 সালে প্রেসিডেন্ট উইলসন সস্ত্রীক ছবি দেখতে শুরু করেন। তাহলে এই পড়াটার পর একটা জিনিস আরেকটা দেখলাম যে তাহলে মধ্যবিত্ত কি তাহলে আমেরিকার মতো জায়গাতেও পরে সিনেমা দেখতে আগ্রহী হয়েছিল। এটা কিন্তু একটা অন্যরকম তথ্য যেটা আমি আগে পাইনি। এখানে আমি বলবো সেরা একটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপলিন ও রাজনীতি। চ্যাপলিনকে নিয়ে রাজনীতি, কমিউনিজম, পুঁজিবাদ এগুলো এক ধরনের দ্বন্দ্ব, সেটা বাইরে থেকে এবং চ্যাপলিন নিজের মধ্যেও এক ধরনের দ্বন্দ্ব আছে। কারণ যেহেতু আয়ের ব্যাপারে ওনার একটা আগ্রহ ছিল সবসময় শিল্পের যেমন তিনি একটা জায়গায় বলেছেন, আই এম অ্যান আর্টিস্ট, আই এম ইন্টারেস্টেড ইন লাইফ, Bolshevism is a new phase of life. I must be interested in it. আরেকবার ভাস্কর ক্লেয়ার শেরিডন ওই সময়কার চ্যাপলিন সম্পর্কে বলেছিলেন, হি ইজ নট বলশেভিক, নর কমিউনিস্ট, নর রেভলিউশনারি অ্যাজ আই হ্যাড হার্ড রিউমার্ড। হি ইজ অ্যান ইন্ডিভিজুয়ালিস্ট উইথ দ্য আর্টিস্টস intolerance of stupidity, insincerity and narrow prejudice. He was rather scornful about the sentimentalism of my revolutionary ideals. মানে চ্যাপলিনের রাজনৈতিক ব্যাপারগুলো এখানে এসে, যদিও অনেক রাজনৈতিক কারণে তাকে কিন্তু কিছু কিছু সমস্যায় পড়তে হয়েছিল, কিন্তু সেই জায়গাতে একটা বড় গল্প আছে অনেক রকম। চ্যাপলিন তার একটা বক্তব্যে তিনি নিজেই বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ সাফারিং ফ্রম টু মাচ গভর্নমেন্ট অ্যান্ড দ্য এক্সপেন্স অফ ইট।
My policy would stand for the reduction of hours of labor and for the minimum wage of no less than a comfortable amount to all men and women over the age of 21. I would stand for private enterprise so far as it would not deter the progress or well-being of the majority. মানে উনি প্রচলিত ব্যবস্থার মধ্যেই ভালো কিছু খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু যেখানে একটা কথা আসলে আমরা প্রায় বলি সেটা হচ্ছে যে ব্যবস্থায় যদি মানে নিয়তটা ভালো না হয়, ব্যবস্থার নিয়তটাই যদি ভালো না হয়, তাহলে আসলে আপনি যতই সূত্র প্রয়োগ করেন না কেন অনেক কিছুই হয়তো ঠিক হবে না। তিনি 1921 সালে চ্যাপলিন একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে Many people have called me a socialist. My radical views have been much misunderstood. I am not a socialist, nor am I looking for a new order of things. But I do believe that the conditions can be much improved and that the lives of working classes can be made far pleasant than they now are. মানে ভালো কিছুর জন্য ওনার চেষ্টা হচ্ছিল, তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু একটা জায়গাতে সম্ভবত অন্য অনেকের সাথে দূরত্ব তৈরি হচ্ছিল। সেটা হচ্ছে তার কাজের কারণে পুঁজিবাদরা মনে করছিল যে হ্যাঁ হয়তো কমিউনিজম ধারার, আর কমিউনিস্টরা বলছিল যে ভাই আপনি যে সিস্টেমটাই সমস্যা, সেই সিস্টেমের মধ্যে থেকে তো সেই সিস্টেম ঠিক করা কঠিন ব্যাপার। এরকম আমার ধারণা একটা দ্বন্দ্বর কথা এই বইতে আছে। সমাজতন্ত্র বা কমিউনিস্ট মতাদর্শের যে চ্যাপলিন সরাসরি বিশ্বাসী নন, সে কথা তিনি জীবনের শেষ ভাগেও সোচ্চার বলে গেছেন। আসলে অনেক কিছু আমাদের আসলে পড়া দরকার, এখানে কারো কথাই বলা হচ্ছে না। এখানে একটা জায়গা আছে, নাজিদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের লড়াই যে গণতন্ত্রের সমর্থনে, এটাই ছিল চ্যাপলিনের সমর্থনের কারণ। তিনি রাজনীতিগত দিক থেকে সোভিয়েত ইউনিয়নের প্রতি কোনো আকর্ষণ বোধ করেননি। 1947 সালে তিনি এজন্য বলেন, I am sympathized very much with Russia because I believe that she was holding the front, and for that I have a memory and I feel that I owe her thanks. She helped to contribute a considerable amount of fighting and dying to bring victory to the Allies. In that sense I am sympathetic. I am not interested in politics. এগুলা চ্যাপলিনের কথা। এটা চ্যাপলিন এরকম অনেকগুলো কথা আছে, মানে বইটা একদম অন্য জায়গার, মানে আমাদের চ্যাপলিন। এবং এই বইটা লেখার সময় গৌতম ভদ্র শুধু অনেকগুলো রেফারেন্স, আপনি দেখুন প্রচুর রেফারেন্স অন্য অনেকের লেখা বই থেকে এনে একটা মানে সত্যিকারের চ্যাপলিনকে ধরার একটা অনেক চেষ্টা করেছিলেন তিনি। আমি শেষ করছি, আমি চাই আপনারা সবাই বইটা সংগ্রহ করবেন এবং পড়বেন, এবং যদি আমি মনে করি বাংলাদেশের কোনো না কোনো প্রকাশনী এই বইটি আবার পুনঃপ্রকাশের যদি ব্যবস্থা করতে পারে তাহলে খুব ভালো হয়। আমরা আসলে বইটা সবাই পড়তে চাই, বাংলায় এই বইটা দরকার। আমি আগের বইটাও যেটা পেয়েছি সেটারও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি শেষ করছি আজকের কথা আইনস্টাইনের কথা নিয়ে, চার্লি চ্যাপলিনের ব্যাপারে। আইনস্টাইন চ্যাপলিনের ছবিকে শিশুর চোখে দেখা জগতের প্রতিবিম্ব বলে মনে করেছেন। আইনস্টাইন চ্যাপলিনের ছবিকে শিশুর চোখে দেখা জগতের প্রতিবিম্ব বলে মনে করেছেন। চ্যাপলিনের সমগ্র দৃষ্টিভঙ্গির মধ্যে এক অপ্রাপ্তবয়স্ক সারল্য আছে, ভবঘুরে সহজ ও সরল। তার গর্ব আছে, মমত্ব আছে, জগতের প্রতি কটাক্ষ আছে, কিন্তু সব কিছুই ছেলে মানুষিতে ভরা। ছবিগুলোর মধ্যে তীব্র দেখবার শক্তি, প্রখর অনুভূতি ও আবেগ আছে, কিন্তু বিশ্লেষণ বড় কম। ক্ষুদে মানুষ মমত্ব জানায়, কারুণ্য জাগায়, কিন্তু আঘাতকে সে বারবার ভুলে যায়। ক্ষুদে মানুষ মমত্ব জাগায়, কারুণ্য জাগায়, কিন্তু আঘাতকে সে বারবার ভুলে যায়। ট্র্যাম্প কখনো ক্রোধে উদ্দীপ্ত হয় না। এখানে ট্র্যাম্প হচ্ছে চার্লি চ্যাপলিন যে চরিত্রটা প্রায় দৃশ্যায়ন করেছেন, যেটা আমরা প্রায় দেখি। ট্র্যাম্প কখনোই ক্রোধে উদ্দীপ্ত হয় না। শিশুর মতোই সে বিশ্বাসী, নতুন আশায় উদ্দীপ্ত। সে আঘাত পায়, কিন্তু সঙ্গে সঙ্গে ভুলে গিয়ে নতুন খেলায় মেতে ওঠে। আমি আবার বইয়ের কভারটা সবার সাথে শেয়ার করছি। চ্যাপলিন ও তৎকালীন মার্কিন সমাজ, গৌতম ভদ্রের। চ্যাপলিনের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময়।